হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি ধূসর বাবু। জাহরা চিন্তিত কণ্ঠে ক্ষীণ স্বরে বলল, আপনার এই অবস্থা কেন ফাইজ? ফাইজ চাইল জাহরার মুখে পানি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কখনো আমার রোগীদের নিয়ে এতটা অস্থির হইনি যতটা এই ধূসরকে নিয়ে হই। এই ধূসর আমার কলিজা, আমার পরিবারের কাছে আমার থেকে ও বেশি অদূরে। বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম জাহারা। কিছুক্ষণের জন্য বোধ হচ্ছিল হারিয়ে ফেলবো ধূসরকে। জাহরা চেয়েছে দেখলো ফাইজের অস্থিরতা মুখ কানা। ফাইজ হাত বাড়িয়ে ধূসরকে জাহরার কোল থেকে নিয়ে নিল, বেডে শুইয়ে দিল, সালাইন ঠিক করে চলছে কিনা দেখে নিল, মাথায় হাত বুলিয়ে দিল ধূসরের। পেছনের সোফায় বসে থাকা হ্যাভেন স্টিভ এতক্ষণ যাবৎ নিশ্চুপ দর্শকের ন্যায় দেখলো ফাইজকে। স্টিভ বলে উঠল, Don't worry, Faiz. We have him the injection and now he will self peacefully. চিন্তা করবেন না ফাইজ, আমরা ওকে ইনজেকশন দিয়েছি, এখন সে শান্তিতে ঘুমাবে। ফাইজ ঘুরে চাইল স্টিভের দিকে, নম্র হেসে বলল, ধন্যবাদ স্টিভ। আপনারা আমার কেবিনে গিয়ে বসুন, আমি আসছি। স্টিভ হ্যাভেন অনেকটাই বাংলা ভাষা বুঝতে পারেন। তারা সব সময়ের মতো বুঝল ফাইজের বলা কথা। উঠে দাঁড়ালো, রুমটি ত্যাগ করলো দুজনে। ফাইজ জাহরার দিকে চেয়ে বলে, আপনি কেন বসে আছেন? আপনাকে কি ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে মিস? জাহরা ফুসকে ফেললো। এই লোকের দ্বারা ভালো ব্যবহার আশা করা মানে আমাবস্যার চাঁদ দেখার মতো আশা করে ফেলা। জাহরা বেড থেকে নেমে দাঁড়ালো, দু কদম ফেলতে তার অন্যায় টান পড়লো। জাহরা তিক্ত কঞ্চে বলে উঠল, আপনার দ্বারা এইসব আশা করিনি ফাইজ। ফাইজ অবাক হলো, বলে উঠল, আমার আপনার ওড়না ধরে টানাটানি করার শখ নাই ভাই, একটু পিছন ফিরে তাকান প্লিজ। যারা পেছন ফিরে চাইলো, বেডের এক কোনায় ওড়না বেজে রয়েছে। ফাইজ বুকে হাত গুজে হেসে বলল, যারা এখন আপনার ওড়না নিয়ে টানাটানি করার শখ একদম নেই। যদি মা আমাদের সত্যি বিয়ে দেয় তখনই ওড়না টানাটানি নিয়ে ভেবে দেখতে পারি। তাদের ধত পিষে বলে উঠল, আমার ওড়না ছুঁয়ে দেখুন না, ওই হাত কেটে অন্য হাতে ধরিয়ে দিব। সুন্দরী ডক্টরের হাতে খুন হতেও সমস্যা নেই। যারা প্রতিউত্তর করার জন্য মুখ খুলবে তার পূর্বেই ফাইজ পুনরায় বলে উঠে, কি ভেবেছিলেন এমনটি বলবো? একদম না, আমার হাত কাটবে। সাহস তো বড্ড আপনার। হ্যাঁ, ছুঁয়ে দেখুন না ফাইজকে। আপনাকে মনে হয় আস্ত রাখবো? একেবারে কেটে সালাদ বানিয়ে বিরিয়ানির সঙ্গে খেয়ে ফেলবো। তারা বিস্মিত কণ্ঠে বলল, আমাকে সালাদ বানিয়ে বিরিয়ানির সাথে খাবেন? আশ্চর্য, বাজারে কি শসা টমেটোর অভাব পড়েছে নাকি? আমি বুঝলে বড্ড গরিব, তাই শসা টমেটোর জায়গায় তোমাকে বিরিয়ানির সঙ্গে চালিয়ে দিতে চাচ্ছি। অসভ্য লোক বলেই গটগট করে রুমটি থেকে বেরিয়ে যায় জাহারা। ফাইজ মুখ ভেঙচে জাহারা যাওয়ার পানে চেয়ে বলে, অসভ্য মহিলা। বিকেলের কোমল আকাশ হলদে কমলা রঙের আভায় ছেয়ে আটতে কেমন এই ব্যস্ত শহর নিশ্চুপতায় ছেয়ে যায়। হাসপাতালে রোগীর ভিড়টাও যেন কমে এসেছে এখন। ফাইজ জাহরার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নিজের কেবিনের দিকে অগ্রসর হয়। নিজের কেবিনে গিয়ে আলোচনায় বসে সকলের সঙ্গে। সকলে আলোচনার ইতি টেনে হাসপাতালের নিচে এসে দাঁড়িয়েছে। স্টিভ হ্যাভেন নিজেদের গাড়ি নিয়ে প্রস্থান করলো। জাহরা হাঁটা ধরে সড়কের দিকে। পেছন থেকে ফাইজ ডেকে ওঠে, জাহরা বলে। জাহরা পেছন ফিরে চায়, বলে, সমস্যা কি? আমার তো আবার তোমায় নিয়ে বড্ড সমস্যা। আমার একমাত্র বেআইন বলে কথা। জাহরা বিরক্তিমাখা কণ্ঠে বলে, উফ, বিরক্ত করবেন না, জলদি বলুন কি বলবেন, না হয় জুতা খুলে ছুঁড়ে মারবো বলে দিলাম। মারো, আমিও ক্যাচ করে তা আবার তোমার উপর ছুঁড়ে মারবো। যারা ঝুঁকে গিয়ে খুললো পায়ের থেকে একটি জুতো। ফাইজের দিকে জুতোটি ছুঁড়ে মারার জন্য প্রস্তুতি নিতে ফাইজ চেঁচিয়ে বলে উঠে, এই সত্যি সত্যি জুতা দিয়ে মারবে নাকি? বোন, তোর ওই জুতা তোর পায়েই সুন্দর, হাতে না। প্লিজ নামা জুতা বোন, নামা। জাহরা ফেলে দিয়ে দিল, পায়ে পড়ে নিল জুতোটি, অতঃপর বলল, আরেকবার পিছু ডাকলে তোকে জুতা পিটা করবো ফাজিল।
বলে বড় বড় কদম ফেলে সড়কের দিকে চলে গেল। ফাইজ ফ্রিকুচকে যারা যাওয়ার পানে চেয়ে থেকে বলল, জল্লাদ মাইয়া ভাই রে ভাই, এই সুন্দরী মাইয়াগুলো আমার জল্লাদ কেন হয়? আসাদের বাড়ি থেকে বের হয়ে প্রশান্ত অফিসে এসেছিল। নিজেকে কাজের মাঝে বুধ করে রেখেছে সে। ঘড়িতে এখন 7:40। বর্তমানে প্রশান্ত কনফারেন্স রুমে মিটিং অ্যাটেন্ড করছে। নয়না ইন্ডাস্ট্রির প্রবেশ দ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করেছে জুনায়না। পরনে তার পুলিশের পোশাক। লিফটে চড়ে কাঙ্ক্ষিত ফ্লোরে চলে আসে সে। কনফারেন্স রুমের সম্মুখে আসতে এই রুমের বাইরে দাঁড়িয়ে থাকা তীব্র জুনায়নাকে দেখে বলে ওঠে, আপনি? আমি ভেতরে যেতে চাই। ভেতরে যাওয়া তো সম্ভব নয়, স্যার মিটিং অ্যাটেন্ড করেছেন। এই জুনয়নের দ্বারা সব কিছুই সম্ভব। বলেই তীব্রকে সরিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে জুনায়না। ঠোঁটের কোণে এক ফালি হাসি ঝুলিয়ে উচ্চ কণ্ঠে বলে ওঠে, হাই হ্যান্ডসাম। কনফারেন্স রুমে বসে থাকা সকলে একসঙ্গে ঘাড় ঘুরিয়ে জুনায়নার দিকে যায়। প্রশান্ত হাত থেকে ফাইল পড়ে যায় তার। বিদেশি ক্লায়েন্টদের সামনে কি আজ তার মান সম্মান কে দিবে? জুনায়না মুচকি এসে সকলের উদ্দেশ্যেই বলে, সবাই এভাবে কেন তাকিয়ে আছেন? আমার তো লজ্জা লাগছে। প্রশান্ত বাদে সকলে একসঙ্গে হো হো করে হেসে ওঠে। প্রশান্ত ফিরফির করে বলে ওঠে, এই মেয়ের আবার লজ্জা? জুনায়না অগ্রসর হয় প্রশান্তর দিকে। প্রশান্তর সম্মুখে এসে বলে ওঠে, আমি বলেছিলাম আমাকে নিতে যাবে, মুখের ওপর বারণ করার সাহস কি করে হলো তোর? প্রশান্ত জুনায়নার দিকে চাইল না, অন্যদিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আস্তে কথা বল, সবাই তাকিয়ে আছে তোর দিকে। আমি তাকিয়ে দেখার মতোই একটা মানুষ, কিন্তু তুই তো আমার দিকে তাকিয়ে অবধি দেখছিস না। প্রশান্ত চরম বিরক্তি স্তরে চলে গেল। জুনায়নার বাহু ধরে সকলের দিকে তাকিয়ে বলল, আপনারা কিছু মনে করবেন না, আমি আসছি। বলে জুনায়নার বাহু ধরে বড় বড় কদম ফেলে জুনায়নাকে কনফারেন্স রুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে ছেড়ে দিল জুনায়নার বাহু। বলে উঠল, সমস্যা কি তোর? আমার সমস্যাটা তো তুই প্রশান্ত, তুই জানিস না আমার মুখের উপর কেউ না করে দিলে আমি কতটা বিরক্ত হই। আমি না করে দিয়েছি তাতে তোর এত সমস্যা তো হওয়ার কথা নয় জুনায়না। কোথায় আরুষ্মান ফাইজ মুখের ওপর না করলে তুই তো বিরক্ত হয়ে যাস না, তাহলে আমি না করলে এত বিরক্ততা কেন? জুনায়না প্রত্যুত্তর করল না। প্রশান্তকে তীক্ষ্ণ চোখে আপাত মস্তক দেখে নিল। অতঃপর হুট করে প্রশান্তর হাতের ভাঁজে নিজের হাত আবদ্ধ করে নিয়ে হেসে বলল, তুই তো স্পেশাল হ্যান্ডসাম। 2 দিন পর তোর বিয়ে অন্য এক পুরুষের সঙ্গে, আর আজ তুই এক পুরুষকে স্পেশাল হ্যান্ডসাম বলছিস? বাহ! স্পেশাল হ্যান্ডসাম বলেছি জাস্ট তোর মানিজ্জত নিয়ে টানাটানি তো আর করিনি, কিন্তু তুই চাইলে এখনই টপাটপ কয়েকটা হামি দিতে পারি। বলে হেসে ফেলল জুনায়না। আর এইদিকে ওদের কথন শুনে তীব্রর এখন শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। প্রশান্ত থমকে বলে ওঠে, জাস্ট শাট আপ। তোকে কিছু বলি না বলে এই মানে এই না যে যা ইচ্ছা তাই বলবি। জুনায়না ঠোঁটের কোণে হাসি বজায় রেখে প্রশান্তর হাত টেনে হাঁটা ধরল পেছন না ফিরে উচ্চ স্বরে তীব্রকে উদ্দেশ্য করে বলল, তীব্র নিয়ে যাচ্ছি তোমার বসকে, মিটিং ক্যান্সেল। তীব্র প্রত্যুত্তর করলো, বলল, ওকে জুনায়না, আমার বসের খেয়াল রাখবেন। তোমার বসকে আজ এত আদর যত্ন খেয়াল করব যা সে কখনোই ভুলতে পারবে না। বলে লিফটে উঠে পড়ল। সঙ্গে প্রশান্তকে টেনে ভেতরে নিয়ে নিল। প্রশান্তর কপালে কয়েকটি দৃঢ় ভাঁজ। জুনায়না প্রশান্তর মুখ পানে চেয়ে কোমল কণ্ঠে বলল, কি হয়েছে প্রশান্ত তোর? প্রশান্ত জুনায়নার দিকে না চেয়ে ভরাট কণ্ঠে উত্তর করল, কিছুই না, কি হবে আমার? জুনায়না ভিড় করলো। জুনায়না ভেতর ভেতর মরে যাবে, তাও বলবি না ভালোবাসি। ফ্রিকুচকে বলে উঠল। নয়না ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে পার্কিং লটে এসে জুনায়না বলে ওঠে, গাড়ির চাবি দে। গাড়ির চাবি দিয়ে তুই কি করবি? আজ আমি গাড়ি চালাবো। প্রশান্ত অবাক হলে বলল, তুই গাড়ি চালাবি? অবাক হওয়ার কিছু নেই, এই ইন্সপেক্টর জুনায়না লাইবা সব পারে। প্রশান্ত দ্বিরুক্তি করতে চাইল। জুনায়না প্রশান্তকে দ্বিরুক্তি করার সময় না দিয়ে প্রশান্তর পকেটে হাত ঢুকিয়ে চাবি নিয়ে বলে, একটা কথা বলবি তো? এমন বার মারবো না সারা জীবন চিহ্ন থেকে যাবে। চুপচাপ গাড়িতে উঠে বস। প্রশান্ত অবাক নয়নে দেখলো জুনায়নাকে। জুনায়না তো সে একটু আঘাত পেলেই পাগল হয়ে যায়, সেই কিনা তাকে মারার কথা বলছে। গাড়িতে উঠে বসলো প্রশান্ত। বলল, কোথায় যাচ্ছি আমরা, এটা অন্তত বল। জুনায়না হাসলো। গাড়ির স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে বড় সড়কে চলে এলো। বলল, আমার বিয়ের শাড়ি কিনতে যাচ্ছি। তোর মনে আছে তুই একবার বলেছিলি জুনায়না আমি কিন্তু তোর বিয়ের শাড়ি সিলেক্ট করে দেব। প্রশান্ত সিটে গা এলিয়ে দিল। আঁকি যুগল বন্ধ করে ফেল।
সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রেখেছে, এই অশান্ত মনকে শান্ত করেছে, এখন কিনা পুনরায় জুনানা তাকে অস্থির করে তুলছে। বোধ হচ্ছে বুকের মাঝে জ্বলতে থাকা আঘাতগুলোয় বিষাক্ত পদার্থ ঢেলে তা আরো জ্বালিয়ে তুলেছে। জুনানা চাইলেও প্রশান্তর মুখপানে বিড়বিড় করলো, তোর কষ্ট হচ্ছে প্রশান্ত? কেন কষ্ট চেপে রেখেছিস, বলছিস না কেন? প্রশান্ত আঁখি যুগল খুললো না। জুনানা কিছুক্ষণ পর পর চেয়ে চেয়ে দেখলো প্রশান্ত শুকিয়ে যাওয়া মুখখানা। তার ইচ্ছে করছে এখনই জাপটে জড়িয়ে ধরতে প্রশান্তকে। নিজেকে দমিয়ে রাখলো জুনয়না। শপিং মলের সম্মুখে এসে থামলো গাড়ি পার্ক করে জুনয়না ধীরে কণ্ঠে ডাকলো প্রশান্তকে। প্রশান্ত চোখ মেলে চাইলো, বলল, সরি, আসলে চোখ লেগে এসেছিল। এত জুনয়না প্রশান্ত চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে হেসে বলল, আমারও তোকে ডাকতে ইচ্ছে করছিল না, কিন্তু বিয়ের শাড়ি তুই চুজ করে না দিলে আমি কি পরবো বিয়ের দিন? প্রশান্ত শক্ত হলো গাড়ি থেকে বেরিয়ে শক্ত কণ্ঠে বলল, কথা বলতে হবে না, বেরিয়ে আয়। পুরো শপিং মল জুড়ে এক এক দোকানে ঘুরতে শুরু করলো দুজন। প্রশান্তর হাত শক্ত করে ধরে রেখেছে জুনয়না। প্রশান্ত চেয়েও হাত ছাড়িয়ে নিতেই পারছে না। হঠাৎ প্রশান্তর দৃষ্টিগোচর হলো এক মেরুন রঙা শাড়ি। শাড়িটির পাড়ে গাঢ় মেরুন রঙের পাথরের কাজ। প্রশান্ত দাঁড়িয়ে গেল, শাড়িটির দিকে চেয়ে থেকে জুনয়নার পরনের শাড়িটি কেমন লাগবে তা মুহূর্তের মধ্যে কল্পনার ছবিতে দেখে নিল। বিড়বিড় করে আওড়ালো, অপরূপা। এই বিড়বিড় করে কি বলছিস? প্রশান্ত তস্ত্র হলো মেরুন রঙা শাড়ির সাজিয়ে রাখা দোকানের দিকে অগ্রসর হলো। জুনারা এখনো বুঝে উঠতে পারল না প্রশান্ত দোকানের সম্মুখে এসে দোকানের ভিতর একজন যুবককে দেখতে পেয়ে মেরুন রঙা শাড়িটির দিকে ইশারা করে বলা, শাড়িটি দেখান তো ভাইয়া। যুবকটি শাড়িটি নামিয়ে খুলে দেখালো। জুনানা অবাক হয়ে দেখছে শাড়িটি। যুবকটি বলে উঠল, ভাইয়া, ভাবিকে কিন্তু এই শাড়িতে খুব মানাবে। জুনানা মুচকি হেসে বলে, থ্যাংক ইউ ডিয়ার। প্রশান্ত আর চোখে চায় যুবকটি হেসে উঠে। প্রশান্ত শাড়িটি হাতে নিয়ে প্রাইস দেখে নিল। জুনানা উকি ঝুঁকি দিয়ে প্রাইস দেখে চেঁচিয়ে বলে উঠল, প্রশান্ত, আর কোনো শাড়ি পাস নাই ভাই? দাম দেখছোস? এই শাড়ি আমার পক্ষে কিনা সম্ভব না, গরিব মানুষ আমি, এটা কিনলে রাস্তায় বসতে হবে আমার। প্রশান্ত হাসলো, শাড়িটির আঁচল জুনানার কাঁধের উপর রেখে বলল, এইটাই কিনা হবে, এটাই তোকে বউ সাজে খুব সুন্দর লাগবে। জুনানা মুখ ছোট্ট করে বলে, কিন্তু প্রশান্ত, অন্য একটা চুজ কর কম দামের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে এই শাড়ি কেনা যাবে না। প্রশান্ত শাড়ির আঁচলটি জুনানার কাঁধ থেকে সরিয়ে নিল। যুবকটি হাতে শাড়িটি ধরিয়ে দিয়ে বলল, প্যাক করে দিন। বলেই থেমে গেল। অতঃপর জুনানার দিকে ছুঁয়ে বলল, আমি আছি কেন, আমি কিনে দিচ্ছি। আমার কিনে দেয়া শাড়িটা না হয় বিয়েতে পরবি। জুনানা মুচকি হাসলো, মনে মনে আওড়ালো, আমি তো তোর দেয়া শাড়ি পরবো শুধুমাত্র তোরই বউ সাজার জন্য। যুবকটি শাড়িটি প্যাক করে দিল। প্রশান্ত টাকা দিয়ে ব্যাগটি নিয়ে জুনানা হাতে ধরিয়ে দিয়ে বলে, আর কোনো কিছু লাগবে? জুনানা মিষ্টি করে হাসলো, বলল, না। তাহলে চল বাড়ি যাওয়া যাক। আজ রাত 12টার দিকে মেহেরার বাবা মাহিদ শেখের ফ্লাইট ল্যান্ড করবে বাংলাদেশ বিমানবন্দরে। নিজের হবু শ্বশুরকে বিমানবন্দর থেকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছে আরুষ্মান। সে তো বড্ড খুশি, শ্বশুর এসেছে। বিয়েটা এবার মানে এই সপ্তাহের মধ্যেই হবে। বিমানবন্দরে বাইরে পার্কিং সাইডে এসে গাড়ি থামলে মাস্ক পরে গাড়ি থেকে বেরিয়ে আসে আরুষ্মান। তার দৃষ্টি শুধু তার শ্বশুরকেই খুঁজে বেড়াচ্ছে। আরুষ্মান দেখলো মাহিদ শেখকে, অমায়িক হাসলো সে। এগিয়ে গেল, নম্রস্বরে সালাম দিয়ে বলল, বাবা কেমন আছেন? মেয়েরার বাবা এক হাতে আরুষ্মানকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ বাবা, ভালোই। তুমি যেই থ্রেড দিয়ে আমাকে আনলে আমার কিন্তু মনে থাকবে। আরুষ্মান হেসে উঠলো, বলল, আপনার মেয়েকে আর আপনার বাড়িতে রাখতে চাইছি না, তাই তো এত থ্রেড। আরুষ্মানের কথা শুনে মাহিদ হো হো করে হেসে উঠলো। আরুষ্মানকে ছেড়ে দিয়ে বলল, আমার মেয়ে তো জানেই না আমি এসে পড়েছি। এইবার ওকে সারপ্রাইজ দেওয়া যাবে। চলো আজ আমাদের বাড়িতে। শব্দ তুলে দরজার বেল বেজে উঠল। বেল বাজার শব্দটি কানে এসে ঝংকার তুলতে মেয়েরা গায়ে ওড়না জড়িয়ে বিছানা ছাড়লো। ধীর পায়ে ফ্ল্যাটের দরজার দিকে অগ্রসর হলো। দরজার সম্মুখে এসে নব ঘুরিয়ে দরজা খুলতে অপর পাশে দাঁড়িয়ে থাকা মাহিদকে দেখে মেয়েরা বিস্মিত হলো।
থমকে গেল, ধীর গতিতে 2 কদম সামনে ফেলে মৃদু স্বরে বিস্মিত কণ্ঠে বলে উঠল, বাবা। মাহিদ সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে মেয়েকে। মেহেরা সময় না নিয়ে ঢুকরে কেঁদে উঠে আওড়ায়। বাবা তুমি আসবে আমাকে বললে না কেন? জানো আমি তোমায় খুব মিস করছিলাম। মাহিদ মেয়ের চুলে ভাজে হাত বুলিয়ে দিল, বলল। আরে মেয়ে কাঁদছে কেন? পাশে দাঁড়িয়ে থাকা আরুষ্মান বুকে 2 হাত গুজে ভরাট কণ্ঠে বলে, এই যে শুনুন, এমন করে কাঁদছেন কেন? আমি তো বেঁচে আছি। মেহেরা ফরকে গেল। আরুষ্মানের কণ্ঠ শ্রবণ হওয়া মাত্রই তড়িৎ গতিতে বাবার বুক থেকে মাথা তুলে পাশে চাইল মেহেরা। বিস্মিত কণ্ঠে বলল, আপনি? আর আজব আপনার জন্য কেন কাঁদবো আমি? তাও কথা। যাই হোক, আগে চোখের পানি মুছো মেয়ে। কান্নাকাটি করে বাবা নয়তো জামাইয়ের শার্ট ভেজাতে বড্ড এক্সপার্ট হয়েছো। মেয়েরার চোখ রসগোল্লার আকার ধারণ করল। 2 বার ভুলবশত আরুষ্মানের বুকে মাথা রেখে কেঁদেছিল। তাও তো আরুষ্মান তাকে বুকে টেনে নিয়েছিল বলে ফিটফিট করল। খাম্বা তুই আমার মান ইজ্জত বাবার সামনে খেয়ে দিচ্ছিস, চুপ থাক। কি বিড়বিড় করছেন? জোরে বলুন, শুনতে পারছি না। মাহিদ উচ্চ স্বরে হেসে উঠল, বলল, তোরা দুজন থাম, আমাকে কি ঘরে যেতে দিবি না? মেয়েরা আরুষ্মানের দিকে আর চোখে বাবাকে বলে, ভেতরে চলো। বসার ঘরে একাধিক পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনতে জাহারা মায়া বেরিয়ে আসে নিজেদের ঘর থেকে। দুজনই মাহিদকে দেখে বিস্মিত। জাহারা এসে বাবাকে ঝুড়িয়ে ধরে। মাহিদ আদুরে কণ্ঠে আওড়ায়, তো ডাক্তার কি খবর? জাহারা হাসলো, বলল, তুমি এসে পড়েছো তাই তোমার এই ডক্টর অনেক খুশি। মাহিদ জিজ্ঞেস করলেন, তুমি এমন হুট করে চলে এলে যে? মাহিদ মৃদু হাসলো, আরুষ্মানের দিকে চেয়ে বলল, এক গুরুত্বপূর্ণ কাজ সারতে চলে এলাম। মায়া পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজে আসার আগে একবার আমাকে ফোন করলে না? মাহিদ এড়িয়ে যায় মায়ার বলা কথাটি, বলে ওঠে, আমি আর আরুষ্মান ফ্রেশ হয়ে আসি, আমাদের জন্য খাবার রেডি করো। হবু শ্বশুর জামাই মিলে আজ জম্পেশ খাওয়া দাওয়া হবে। মেয়েরা তীক্ষ্ণ চোখে আরুষ্মানকে দেখছে। আরুষ্মান আর চোখে দেখছে মেহেরাকে। মেয়েরা আরুষ্মানের পাশে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আপনার বাড়িতে কি খাবারের অভাব পড়ছে যে সব রেখে এইখানে আসছেন? আরুষ্মানও মেহেরার মতো ফিসফিস করে বলে, আমার বাড়িতে অন্যের অভাব, একটু দয়া করে তোমার বাড়িতে খেতে দাও না। মেয়েরা ফ্রিকুচকে ফেললো, ভিড় করে গালি বসিয়ে দিল আরুষ্মানকে। আরুষ্মান হাসলো, বলল, এ তো গালি নয়, মনে হয় বউয়ের মুখ থেকে বেরিয়ে আসা ভালোবাসা মিশ্রিত কথা। মেহেরা মুখ ভেঙছে রান্নাঘরের দিকে চলে যায়। আরুষ্মান মেহেরার যাওয়ার পানে যে হাসায়। খাবার টেবিলে খাবার সাজিয়ে বসে আছে মেহেরা, জাহারা, মায়া। তারা অপেক্ষা করছে আরুষ্মান মাহিদের। তাদের অপেক্ষার প্রহর আর গুনতে হলো না, এসে পড়েছে দুজন। আরুষ্মান এসেই মেহেরার পাশে চেয়ারটি টেনে বসে পড়ল। মেহেরা অবাক হয়ে বলে, এইখানে কেন বসেছেন? আরুষ্মান মুচকি হেসে বলে, বউয়ের সঙ্গে বসে বসে খাবার খেলে সোয়াব হয়। আরুষ্মানের এহেন কথন শুনে হেসে উঠে সকলে। মেহেরার লজ্জায় রাগে বোধ হচ্ছে এখনই ধরে আরুষ্মানকে 2-1 খাপ বসিয়ে দিত। নিজের রাগ দমিয়ে চুপচাপ বসে খাওয়া শুরু করলো মেহেরা। আর চোখে মেহেরাকে দেখলো আরুষ্মান। মায়ের হালকা হেসে বলল, আরুষ্মান বাবা, নিচের দিকে একটু তাকাও, না হয়তো ভাত রেখে পাশে থাকা লবণের বাটি থেকে লবণ খেয়ে ফেলবে। আরুষ্মান চাইলো মাহিদের দিকেও দৃষ্টি সরিয়ে ডান হাতের অবস্থানের দিকে। লবণের বাটি কাছেই, নিজের হাতের অবস্থান দেখে মৃদু হাসলো সে। খাবার পর্ব শেষ হলে আরুষ্মান তার শ্বশুরের সাথে চলে গেল শ্বশুর মশাইয়ের ঘরে। আরুষ্মান মাহিদ আজ একই ঘরে ঘুমাবে। তাদের পাশের ঘরটি মেহেরার ঘর। জাহারা ও মায়া একসাথে জাহারার ঘরে ঘুমাবে। মেয়েরা নিজের ঘরে এসে বিছানায় করিয়ে নিল। বিছানায় গা এলিয়ে দিতে চোখে পড়লো বরাবর বারান্দার দরজা সে খোলাই রেখে এসেছে। তাই বিছানা ছেড়ে উঠে বারান্দার দিকে অগ্রসর হলো। দৃষ্টিগোচর হলো আকাশে থাকা সেই প্রশংসনীয় রূপের চাঁদের। মেয়েরা ঠোঁট প্রসারিত হলো। দরজা পেরিয়ে বারান্দার ভেতরে চলে গেল। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে দেখতে লাগলো চাঁদকে। আর মেয়েরার পাশের রুমের বারান্দায় দাঁড়িয়ে আরুষ্মান মোহিত চোখে চেয়ে চেয়ে দেখলো মেহেরাকে। সে মাহিদের সঙ্গে রুমে ঢুকতেই বাড়ি থেকে
ফোন আসে এবং ফোন রিসিভ করে কথা বলতে বলতে বারান্দায় চলে আসে আরুষ্মান। বর্তমানে কান থেকে ফোন নামিয়ে সে চেয়ে আছে মেহেরার পানে। চাঁদের ছটা এসে পড়ছে মেহেরার মুখ হবে। চাঁদের আলো শ্যামরঙা মুখখানা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আরুষ্মানের নিকট। বোধ হচ্ছে এখনই গিয়ে সেই মুখখানায় হাত ছুঁয়ে দিই। অদম্য ইচ্ছেগুলোকে ধামাচাপা দিয়ে নির্নিমেষ নিভৃতে আরুষ্মান চেয়ে চেয়ে দেখলো তার প্রাণকে। কি গো আরুষ্মান, কাকে দেখছো? আরুষ্মানের পাশে এসে মৃদু কণ্ঠে মাহিত কথাটি বলতে আরুষ্মান মেহেরার দিকে চেয়ে থেকে হেসে বলে, আপনার মেয়েকে দেখছি শ্বশুরবাবা। এমন করে চেয়ে থেকো না, আমার মেয়ের নজর লেগে যাবে। নজর লেগে গেলে নজর উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করব, তবু তাকে দেখে মুগ্ধ নয়নে দেখা বন্ধ করব না। মাহিত জোরেই হেসে ওঠে। ওই পাশে দাঁড়িয়ে থাকা মেহেরা শুনতে পেয়ে চাইল। তার বাবা ও আরুষ্মানকে একসাথে তার দিকে চেয়ে হাসতে দেখে অবাক হলো। বলল, কি হলো বাবা, ঘুমাওনি? মাহিত হাসি বজায় রেখে বলল, আমার মেয়ের জামাই ঘুম রেখে আমার মেয়েকে দূর থেকে চেয়ে চেয়ে দেখছে। তা দেখতে পেয়ে ঘুম হলো না, জামাইকে ডাকতে এলাম আর নজর দিতে বারণ করলাম। মেহেরা লজ্জায় গাল দুটো গরম হয়ে আসছে। সে পিটপিট করল, এই খাম্বার ঘরে খাম্বাকে যদি আমি না কেলিয়েছি তবে আমার নামও মেহেরা শেখ নয়। ভোর হতে আরুষ্মান মাহিতকে ডেকে তুলে চলে যায়। জুনায়নার ফোন এসেছিল। আসিফের সঙ্গে জড়িত যারা যারা রয়েছে তাদের বিষয়ে জানা যায়নি এখনো, তাই তাদের নিয়ে এক নতুন করে ইনভেস্টিগেশন শুরু করতে চায় জুনায়না। আর সবসময়ের মতো আরুষ্মানও যেন গোপনেই থেকে তাকে এই বিষয়ে সাহায্য করে, তাই চাইছে। জুনায়না আজ পুরো দিন জুড়ে ব্যস্ত থাকবে। থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো সে। পকেট থেকে ফোন বের করে প্রশান্ত নম্বরে কল করলো। একবার রিং হওয়ার পরে ওই পাশে থাকা প্রশান্ত ফোন রিসিভ করলো। প্রথমেই বলল, ফোন কেন করেছিস? তোর সাথে ডেটে যাব তো, তাই তোকে ফোন করেছি। আজব, এখন কি ফোনও করতে পারবো না আমি? না, আমার হাতে এত তো সময় নেই কথা বলার, খুব ব্যস্ত আমি। ঠিক আছে, থাক তুই ব্যস্ত। কাল তোর একটা মিটিং ক্যান্সেল করিয়েছি, আজ দেখ কি করি। কথাটি বলেই থামতেই জুনায়নার প্রশান্তর পাশে থেকে এক মেয়েলি কণ্ঠ শুনতে পেল। জুনায়না চেঁচিয়ে ওঠে, এই তোর পাশে কে রে? কোন শাকচুন্নিদের সাথে টাইম স্পেন্ড করছিস? প্রশান্ত, আমি এনে এই মেয়েকে টুকরো টুকরো করে রেখে দেবো বলে দিচ্ছি। কেন, আমার পাশে কোনো মেয়ে থাকলে তোর সমস্যা কোথায়? জুনায়না রাগান্বিত কণ্ঠে বলল, জানি না আমি, কিন্তু শুনে রাখ, তোর পাশে আমি অন্য কোনো মেয়েকে দেখতে পেলে ওই মেয়েকে খুন করে ফেলবো। তোর বিয়ে হবে আসাদ সঙ্গে, তো আমাকে নিয়ে এত ভাবছিস কেন? আমাকে নিয়ে না ভেবে আসাদকে নিয়ে ভাব। সকালেই এক মেয়ের সঙ্গে ঢলাঢলি করতে দেখে এসেছি। জুনায়নার রাগে ফোন কেটে দিল। গাড়িতে থাকা বাকি ইন্সপেক্টররা তাকিয়ে আছে জুনায়নার দিকে। জুনায়না আসাদের দিকে ছুঁয়ে বলে, এই তুই কি আর জায়গা পেলি না? সব রেখে প্রসাদের চোখের সামনে গিয়ে মেয়ে নিয়ে ঢলাঢলি করছিস। আসাদের দিকে সকলে একসঙ্গে চাইলো। আসাদ গলা খাকারি দিয়ে বলল, এই মানে আসলে তোর আসলে মানে আমি করাচ্ছি। যতদিন না আমাদের এই বিয়ের নাটক শেষ হচ্ছে ততদিন তোর রমণীদের সাথে ঢলাঢলি করা বন্ধ। আমাদের ডিল করার সবাই তো আপনি বলেননি রমণীদের সঙ্গে ঢলাঢলি করা নিষেধ। এখন এই নিষেধাজ্ঞা আমি মানছি না। জোরানা তর্জনী তুলে রাগী কণ্ঠে বলে, না মানলে এক লাথি মেরে অন্য করে পাঠিয়ে দেব, তখন এলিয়েনদের সঙ্গে করিস ঢলাঢলি। আসাদ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এলিয়েনরা কি বেশি সুন্দর হয়? তাহলে কিন্তু আবার যেতে সমস্যা নেই। নিউ নিউ রমণী। জোরানা চেঁচিয়ে বলে ওঠে। আসাদ বিস্মিত কণ্ঠে বলে, আসাদ কোথায় কুত্তা? গাড়ির মধ্যে আবার কুত্তা কোন জায়গা থেকে আসলো? এই যে আমার সম্মুখে বসে আছে, তুই তো নিজেই একটা কুত্তা। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি একবার চক্ষু হাসপাতালের দিকে ঘুরিয়েও তো। এই মাইয়া আমার মতো জলজান্ত মানুষকে কুত্তা বলছে, নিশ্চিত চোখে সমস্যা। ড্রাইভিং সিটে বসে থাকা ইন্সপেক্টর হাসলো, বলল, জুনায়না এত কেস সলভ করার পরও কানা হলো না? সেই কি না প্রশান্তর খপ্পরে পরে কানা হয়ে গেল? আশা, তুই ঠিক বলছিস, হাসপাতালের দিকে গাড়ি ঘুরাতে হবে। জুনায়না দু হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি পাগল হয়ে যাব। তুই সুস্থ মানুষ কবে ছিলে? জুনায়না আজ চোখে চাইলো আসাদের দিকে। মায়েদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তার দুই মেয়ে জাহারা মেহেরা।
যাহারা আজকের জন্য ছুটি নিয়েছে, যায়নি হাসপাতাল। মেহেরা বাবার জন্য এক এক ধরনের খাবার তৈরি করছে মায়ের সঙ্গে। যাহারা বাবার পাশে বসে বাবার সঙ্গে গল্প করছে। হঠাৎ শব্দ করে ফোন বেজে ওঠে। পাশ থেকে ফোন নিয়ে বাবার দিকে চেয়ে বলে, বাবা আমি কথা বলে আসছি। বলে নিজের ঘরে গিয়ে রিসিভ করলো। বলো ওপাশ হ্যালো, কে বলছেন? থেকে পৌরশালী কণ্ঠে ভেসে এলো, তোমার প্রেমিক পুরুষ। যাহারা অবাক হলো, কই, তার তো এই জন্মে একটাও কপালে ছেলে জুটলো না। না তো প্রেমিক পুরুষ কোনো জায়গা থেকে টপকে পড়লো। হালকা কেসে প্রত্যুত্তরে যাহারা বলল, কোন প্রেমিক পুরুষ? কি যাতা বলছেন? আমি আপনাকে চিনি না, আর আমার কোনো প্রেমিক পুরুষ নেই। আজব, তুমি আমাকে চিনলে না? অবশ্য আমিও তোমার নামটা ভুলে গিয়েছি। কি যেন তোমার নাম? আপনি না বললেন আপনি আমার প্রেমিক পুরুষ, তো নামটাই ভুলে গেলেন আমার। তো তুমি কি মেনে নিয়েছো যে আমি তোমার প্রেমিক পুরুষ? বাহ, তাহলে চলো দুজন মিলে এইবার বিয়েটাও করে ফেলি। হ্যাঁ, তোমার প্রেমিক পুরুষ থেকে জামাইয়ে কনভার্ট হয়ে যাব। অসভ্য ফাজিল, জায়গা পান না ফাজলামি করার। আমি তো তোমারই ফাজিল, আর আমার একমাত্র শ্বশুর আব্বার সুন্দরী মেয়ের সঙ্গে আমি ফাইজলামি না করলে কে করবে? তুই জানিস আমার বোন একজন ইন্সপেক্টর, তোর অবস্থা কি করতে পারে তোর ভাবনারও বাইরে। সুন্দরী শালিকার হাতে মায়ের খেতে সমস্যা নেই। আচ্ছা শোনো, কি হয়েছে? আচ্ছা তোমার নাম কি পচামরিচ? আর বিরক্ত হয়ে বলে উঠছে, না, আমার নাম জাহারা। উফ, কলিজা টাচিং নাম তোমার। আমার জাহারা আমার জীবন। জাস্ট শাট আপ। আই লাভ ইউ টু। আমি কখন লাভ ইউ বললাম? এই যে বললে এখনই লাভ ইউ টু। জাহারা চেঁচিয়ে বলে ওঠে, শালা তুই কে? আমাকে বল খালি, আমি তোকে পেরে না কিমা বানিয়ে রোদে শুকাতে দেব। অসভ্য, তোর আই লাভ ইউ আমি দেখাচ্ছি, দাঁড়া। ওই পাশ থেকে হাসির ঝঙ্কার ভেসে এলো। হাসির ইতি টেনে বলল, জাহারা প্র্যাঙ্ক। আমি ফাইজ, আর তোমাকে লাভ ইউ বলার মতো ইন্টারেস্ট আমার নাই। যারা বিস্মিত কণ্ঠে বলল, প্র্যাঙ্ক মানে? তোর লাভ ইউ এমনিতেও আমি অ্যাকসেপ্ট করব না। ধূসর, আমি ডক্টর মিলে খেয়েছিলাম, তো তারা আমাকে বললো তোমাকে একজনকে প্র্যাঙ্ক কল দিতে, তাই আমি তোমাকেই দিলাম। কি ঝাঁজ তোমার পচামরিচ রে। তোকে সামনে পেলে সত্যি কিমা বানাবো ফাজিল। আমি তো তোমারই ফাইজ, এতবার বলা লাগবে না, আমার শরম পায়। যাহার মুখ হা হয়ে গেল। ওই পাশ থেকে পুনরায় ভেসে এলো, আমার লাভ ইউ অ্যাকসেপ্ট না করলেও আমার মা বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার পর তো তোমাকে বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করতেই হবে। মাই লাইফ আমার জীবন। বলি হো করে হাসলো ফায়েজ। ভাই তুই নেশা করেছিস নাকি? আমি তো তুমি নামক নেশায় আসক্ত জাহারা। বলে পুনরায় হাসলো ফায়েজ। যাহারা রেগে ফোন কেটে দিলে ফিরফির করলো, সামনে পেলে ঝাঁটার বাড়ি দিয়ে তোর নেশা ছাড়াতাম, অসভ্য। বসার ঘরে থেকে মাহিদ উচ্চ স্বরে ডাকলো, জাহারা কার সাথে কথা বলছিস এমন করে? যাহারা মুখ ফুসকে বলে ফেলল, জামাইয়ের সঙ্গে। মাহিদের কান অবধি পৌঁছালো না যাহারার বলা কথাটি। যাহারা মুখে হাত চেপে কান্না কান্না ভাব নিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, এই ফাজিলের সাথে কথা বলে দেখি আমারও মাথার তারটা ছিঁড়েছে। যারা ফোন বিছানায় রেখে গেল বসার ঘরে। বাবার পাশে বসে পুনরায় গল্প করতে শুরু করলো। রাতে মাহিদ ও মায়ার খানবাড়ি যাওয়ার কথা রয়েছে। মেহেরাও আরুষ্মানের বিয়ের তারিখ নিয়ে কথা বলবে দু পরিবার। আরুষ্মান আজ একবারও ফোন করতে পারলো না মেহেরাকে, আজ সে বড্ড ব্যস্ত। মনে মনে ভাবলো মেহেরা কি একবার পারতো না তাকে ফোন করতে। ওইদিকে তো মেহেরা বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়ে দিন পার করে দিয়েছে। রাত হয়ে আসছে, আজ আরুষ্মানের বাড়ি ফিরতে একটা নয়তো দুইটো বাজবে। সে ভেবেই নিয়েছে বাড়ি যাওয়ার আগে একবার হলেও মেহেরাকে নিজ চোখে দেখে যাবে। খান বাড়িতে বসার ঘরে বসে আছে আরুষ্মানের বাবা মা ও ফাইজের বাবা মা। ফাইজের মা জাহারাকে নিয়ে কথা বলছেন আরুষ্মানের মা বাবার সঙ্গে। মায়া মাহিদ এখনো এসে পৌঁছায়নি খান বাড়িতে। অপেক্ষার প্রহর গোনা বন্ধ করলো দরজার পানে চেয়ে বসার ঘরে বসে থাকা সকলে হেসে উঠে বলল, আসুন বেয়াই বিয়ান। মায়া মাহিদ অমায়িক হাসলে অগ্রসর হলো। আরুষ্মানের মা বাবা ও ফাইজের মায়ের সম্মুখে এসে বলল, আমরা দুঃখিত, আসার সময় জাম জেটে পড়ে দেরি হয়ে গেল। আরুষ্মানের বাবা হেসে বলল, সমস্যা নেই, বসুন বেয়াই।
সকলেই বসলে হাসি ঠাট্টার মাঝে শুরু হলো আলোচনা। তাদের আলোচনার মাঝে হলো হালকা নাস্তা। আলোচনার শেষে মেহেরা আরুষ্মানের বিয়ে ঠিক করা হলো সামনের সপ্তাহের শুক্রবার। আজ সপ্তাহের সোমবার। হাতে যে কয়েকদিন সময় আছে তাতে দুই পরিবার সকল কিছু হয়ে যাবে। ফাইজের মা গলা খাকারি দিয়ে বললেন, মাহিদ ভাই, আমার কিছু কথা ছিল। মায়ের সৌজন্যমূলক হেসে বলল, জি বলুন। আসলে আপনার মেয়ে জাহারাকে আমার ছেলে ফাইজের জন্য পছন্দ হয়েছে। আমি চাইছিলাম ওদের বিষয়টি নিয়ে কথা বলতে। মায় তো অবাক হলে বলল, মায়া? ও ফাইজ, আরুষ্মান বাবার সেই বন্ধু? হেসে বলল, আপা, আমাদের মেহরা আর শর্মানের বিয়েটা হোক, তারপর না হয় এই বিষয়ে কথা বলবো আপনার সঙ্গে। ফাইজের মা হাসলো, হাত বাড়িয়ে মায়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ধন্যবাদ। সময়ের স্রোতের ন্যায় চলে যাচ্ছে। রাত বাড়ছে, আকাশের চাঁদ মেঘের আড়ালে যাচ্ছে। ঘড়ির সময় জানান দিচ্ছে 2:01। আরুষ্মান দাঁড়িয়ে আছে মেহেরার বাড়ির নিচে। এই অবধি গুনে গুনে 20 বার ফোন করলো মেহেরাকে আরুষ্মান। পুনরায় ফোন করতে মেহেরা ঘুমে আচ্ছন্ন নেত্র প্রলোভ খুলে চাইল। হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে ফোন বের করে রিসিভ করলো ঘুম জড়ানো কণ্ঠে বলল, কে? আরুষ্মান স্বস্তি নিঃশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলল, আরুষ্মান। মেয়েরা চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি চাই আপনার? আমার তোমাকে চাই। আমি দেখতে চাই তোমাকে একবার। প্লিজ বারান্দায় আসো। মেয়েরা বিরক্তিমাখা কণ্ঠে বলল, সমস্যা কি? আমাকে দেখার কি হলো আপনার? তুমি আসবে না নাকি আমি আসবো তোমার ঘরে? মেয়েরা আর ঘুম চোখে আশেপাশে বিছানা ছাড়লো, বারান্দার দিকে অগ্রসর হলো। বারান্দার দরজা খুলে ভেতরে গিয়ে দাঁড়িয়ে বলল, দেখা হইছে? আরুষ্মান নিচে দাঁড়িয়ে দেখলো মেহেরাকে। চোখ বন্ধ করে কানে ফোন চেপে ধরে ঝুলছে সে। আরুষ্মান হাসলো, হাসকি কণ্ঠে বলল, প্রাণ ভালোবাসি তোমায়, ভালোবাসি আপনাকে, বড্ড ভালোবাসি। মেহেরার পাশের বারান্দায় বসেছিল মাহিদ। আরুষ্মানের বলা কথাটি শুনে কাউচ থেকে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। উঠেই খুঁজতে লাগলো কথনের মালিককে। পাশে তাকাতে চোখে পড়লো মেহেরাকে। মেয়েরা বারান্দায় নিচে দৃষ্টি দিতেই অন্ধকারে আবছা অস্পষ্ট ভাবে দেখতে পেল আরুষ্মানকে। তার চোখে চশমা নিয়ে বুঝতে পারলো না এ কি আসলে আরুষ্মান। মাহিদ উচ্চ কণ্ঠে থমকে বলে উঠল, কোন হারামজাদারে আমার মেয়েকে ভালোবাসি বলছে? আরুষ্মান চিপা কামড় দিল, হেসে বলল, শ্বশুর আব্বা, আপনার মেয়ের জামাই বলছিলাম। আমার মেয়ের জামাই তো খেয়ে দে কাজ নাই, তোর মতোই অবেলায় বাড়ির নিচে এসে মেয়েকে ভালোবাসি বলবে। দূর হয় এখান থেকে, না হলে আমি নিচে নেমে এলে তোর খবর আছে। শ্বশুর আব্বা দেখি তার মেয়ের মতোই ডেঞ্জারাস। মেয়েরা ঘুমঘুম চোখেই বলল, অল দ্য বেস্ট। ঝগড়া চালিয়ে যাও, আমি যাই।